আজকে একজন স্ট্রোকের রোগী আমাকে একটা রিকোয়েস্ট করেছে, যার থেকে আমার এই ভিডিওটা বানানো। তিনি দীর্ঘদিন আমাকে দেখাচ্ছেন তার স্ট্রোক হয়েছে এবং বাম দিকটা দুর্বল হয়ে গেছে বা অবশ হয়ে গেছে। কিছুটা রিকভারি হয়েছে কিন্তু কমপ্লিট রিকভারি হয়নি। বাম দিকটা দুর্বল বলতে তার বাম হাত এবং বাম পা ঠিকঠাকভাবে কাজ করে না, সেখানে প্যারালাইসিস হয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই এটা একটা ক্রনিক মরবিডিটি, অর্থাৎ হয়তো তিনি সম্পূর্ণভাবে আর কখনো সুস্থ হবেন না, কারণ উনি প্রায় 6 মাস অতিবাহিত করে ফেলেছেন। কিছুটা হয়তো আর কিছুটা রিকভারি হবে, কিন্তু সেটা খুবই সামান্য। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেগুলো দেখি যে প্রথম 3 থেকে 6 মাসের মধ্যে তার রিকভারিটা কিন্তু অনেকটা ভালো হয়, যাদের রিকভারি হয়। তারপরে স্ট্রোকের রোগীদের রিকভারি কিন্তু স্লো হয়ে যায় এবং একটা জায়গাতে সেটা কিন্তু থেমে যায়, অর্থাৎ কিছুটা প্যারালাইসিস, কিছুটা দুর্বলতা হাতে পায়ে থেকে যায়। মুখেরও যে কথা জড়িয়ে যাওয়ার যে ঘটনাটা ঘটে সেটাও কিন্তু অনেকাংশে রয়ে যায়। তো তিনি আজকে আমাকে একটা অনুরোধ করলেন, কারণ তিনি আমার ভিডিওগুলো দেখেন, আমি যেগুলো বানাই ইউটিউবে সেগুলো উনি দেখেন। তো তিনি আমাকে রিকোয়েস্ট করলেন যে ডাক্তারবাবু, এমন কি কোনো উপায় রয়েছে যার দ্বারা আমরা বুঝতে পারবো যে আমার স্ট্রোক হওয়ার চান্স কতটা, আমার মধ্যে স্ট্রোকের প্রবণতা কতটা রয়েছে এবং আর্লি ডিটেকশনে কি এটা সারানো সম্ভব। তিনি প্রশ্নটা করার পরে আমি একটু ভাবলাম, কারণ এই ডিসকাশনটা কিন্তু আগেও আমি তার সাথে কোনোদিন করিনি, আমি নিজেও তাকে বলিনি। কারণ একবার একটা রোগ হয়ে গেলে তার পরবর্তী ধাপগুলো নিয়ে আমরা বেশি চিন্তা করি এবং সারাদিন প্রচুর পেশেন্ট দেখতে হয়, সবার সাথে হয়তো বসে বসে আধ ঘন্টা 1 ঘন্টা আলোচনা করার সময় থাকে না সব সময়। তো তিনি প্রশ্নটা করার পরে জিনিসটা নিয়ে আমি একটু ভাবলাম এবং তাকে উত্তরটা দিলাম যে হ্যাঁ, এরকমটাও সম্ভব। যদি আপনার স্ট্রোক হয়ে গিয়ে থাকে, তাহলেও যদি আপনি সঠিক সময়ের মধ্যে হাসপাতালে পৌঁছতে পারেন, তাহলে কিছু বিশেষ স্ট্রোকের ক্ষেত্রে রোগীর কিন্তু অনেক সময় কমপ্লিট রিকভারি সম্ভব। হয়তো দেখা গেল তার হাতে বা পায়ে কোনো দুর্বলতা আর থাকলো না, কোনো প্যারালাইসিস থাকলো না, রোগী কিন্তু একদম আগের মতো হয়ে যেতে পারে। কিন্তু সেখানে টাইমটা খুব ইম্পর্ট্যান্ট। তো টাইমটাকে আমরা কখন গুরুত্ব দেব? যখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমার স্ট্রোক টাইপের কিছু একটা হয়েছে। তো স্ট্রোক হয়েছে কি হয়নি এটাই যদি আমরা বুঝতে না পারি, তাহলে কিন্তু আমরা সময়কে গুরুত্ব দিতে শিখবো না। তাই তার অনুরোধে আজকে ভিডিওটা বানানো। এবং তার যে টাইপের স্ট্রোকটা হয়েছিল, সেই টাইপের স্ট্রোকে যদি উনি আগে ব্যাপারটা জানতেন, তাহলে কিন্তু হয়তো চিত্রটা অন্যরকম হতো। তো আজকে আমি কড়া ডাক্তারি ভাষায় কোনো কথা বলবো না। আজকে আমি খুব সাধারণভাবে, যেটা সাধারণ মানুষদের জানাটা খুব প্রয়োজনীয়, আমি সেই রকম কয়েকটা কথা বলবো। নমস্কার, আমি ডক্টর মনোদীপ, আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ। তো আজ আলোচনা করা যাক যে কোন কোন লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার স্ট্রোক হতে চলেছে বা হয়েছে, এবং তখন আপনার ঠিক কি করণীয়। একদম সাধারণভাবে বলতে গেলে জাস্ট আপনারা আমার কয়েকটা কথা মনে রাখবেন। স্ট্রোকের লক্ষণগুলোকে সাধারণ মানুষের কাছে সহজভাবে বোঝানোর জন্য আমরা একটা নিমোনিক ইউজ করি, যেটাকে বলা হয় বি ফাস্ট। কথাটার মানে কি? বি ফাস্ট, FAST। বি কথাটার মানে হলো ব্যালেন্স। অর্থাৎ যদি আপনি দেখছেন যে আপনি দাঁড়িয়ে আছেন হঠাৎ করে, কারণ স্ট্রোক কিন্তু সাডেনলি হয়, সাডেন অনসেট হয়, অর্থাৎ হঠাৎ করে হবে। আপনি কমপ্লিটলি সুস্থ ছিলেন, হঠাৎ করে আপনার মনে হলো যে আপনার ব্যালেন্সে একটু সমস্যা হচ্ছে। হতে পারে ব্যালেন্সের সমস্যা হতে গিয়ে আপনি দাঁড়িয়েছিলেন, হঠাৎ করে বসে পড়তে পারেন, পড়ে যেতে পারেন, বা অনেক সময় মাথাটা একটু ঘোরাতে পারে, যার জন্য হয়তো আপনি যে কাজটা করছিলেন সেটা থামিয়ে আপনাকে বসে পড়তে হলো। সেটা কিন্তু স্ট্রোকের একটা লক্ষণ। তাহলে বি ফর ব্যালেন্স। ই ফর আই বলতে চোখ। কি হতে পারে? হতে পারে আপনি চোখে ঝাপসা দেখছেন বা চোখে অন্ধকার দেখছেন। সেটা কিছু সময়ের জন্যও হতে পারে বা বেশ খানিকটা সময় সেই জিনিসটা কিন্তু থাকতেও পারে। তো চোখে দেখতে যদি কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু সেটাও আপনার স্ট্রোকের লক্ষণ হতে পারে। এবারে ফার্স্টের এফ কথাটার মানে কি? ফেস মানে আমাদের যে মুখ রয়েছে, সেই মুখের যে মাসেলগুলো বা মাংসপেশিগুলো, সেখানে যদি কোনো রকম চেঞ্জ দেখা যায়। দেখবেন আমরা যখন হাসি, তখন আমাদের দাঁত কিন্তু দুদিকেই কিন্তু সমান দেখা যায়। কিন্তু স্ট্রোক হলে সেটা হয়তো অনেক সময় আপনি নিজে নোটিস করবেন না, আপনার সামনে যে থাকবে সে দেখে বলতে পারবে যে তার যখন সে হাসতে যাচ্ছে বা কথা বলতে যাচ্ছে, তখন তার মুখটা কিন্তু একদিকে বেঁকে যাচ্ছে, অর্থাৎ ডান দিকে বা বাম দিকে মুখটা বেঁকে যেতে পারে।
তার ফেসিয়াল যে এক্সপ্রেশন সেগুলোতে কিন্তু চেঞ্জ দেখা দিতে পারে। তো হঠাৎ করে যদি আমাদের মুখটা একটা সাইডে বেঁকে যায়, সেটা কিন্তু স্ট্রোকের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। এ ফর আর্ম। আর্ম বলতে আমাদের যে হাত থাকে, সেই হাতে যদি আমাদের দুর্বলতা দেখা যায়, অর্থাৎ আপনি কোনো একটা গ্লাস ধরতে যাচ্ছেন কিন্তু দেখছেন গ্লাসটা ঠিক করে ধরতে পারছেন না, আপনার দুর্বল লাগছে। পার্টিকুলারলি হাতের এই যে উপরিভাগটার থেকে আমাদের এই নিচের দিকটা, মানে যেটা আমরা ফিঙ্গার, আমাদের যে তালু এবং যে আঙুলগুলো থাকে, সেখানে এই দুর্বলতাটা সব থেকে বেশি তার অনুভব হয়। আপনি পেন ধরতে চাইছেন, পেনটা ঠিক করে ধরতে পারছেন না, বা হাতটা জোরে মুঠো করতে চাইছেন, জোরে এরকম করে, কিন্তু দেখছেন আপনি জোরে খুব একটা মুঠো করতে পারছেন না, সেটাও কিন্তু আপনার স্ট্রোকের লক্ষণ। একইভাবে যদি আপনার পাতেও দুর্বলতা হয়, যে আপনি জুতো পরতে যাচ্ছেন কিন্তু ঠিকভাবে পায়ে জুতো গলাতে পারছেন না, এই সমস্ত লক্ষণগুলো সাধারণভাবে যদি স্ট্রোক হয় তাহলে যে কোনো একটা সাইডে হয়, অর্থাৎ ডান হাত এবং ডান পা, বা বাম হাত এবং বাম পা, একটা সাইড বডির কিন্তু দুর্বল হয়ে যেতে পারে, সেখানে উইকনেস ডেভেলপ করতে পারে। এস ফর স্পিচ। স্পিচ কথাটার অর্থ হলো কথা বলা। যদি দেখছেন যে আপনার কথা বলার সময় কথাগুলো জড়িয়ে যাচ্ছে, জিভটার মুভমেন্ট ঠিকঠাক মুখের মধ্যে যদি না হয়, তাহলে কিন্তু অনেক সময় কথা জড়িয়ে যায়। অর্থাৎ আমাদের ঠিকভাবে কথা বলার জন্য আমাদের ঠোঁট ঠিকভাবে কাজ করতে হবে, আমাদের যে জিভ রয়েছে সেই জিভের মুভমেন্ট ঠিক থাকতে হবে, তার সাথে সাথে আমাদের যে ভোকাল কর্ড বা ভয়েস বক্স রয়েছে, যেটাকে আমরা ল্যারিংস বলি, সেখান থেকেও কিন্তু ঠিকঠাকভাবে সাউন্ড প্রডিউস হতে হবে। এতগুলো কাজ যদি ঠিকভাবে হয়, তখনই কিন্তু আমরা ঠিকভাবে কথা বলতে পারি। তো এই মাসেলগুলো যদি উইক হয়ে পড়ে, জিভের মাসেল যদি উইক হয়ে পড়ে, বা আমাদের যে ভয়েস বক্স থাকে তার যে মাসেলগুলো থাকে সেগুলো যদি উইক হয়ে পড়ে, বা আমাদের যে ফ্যারিঞ্জিয়াল মাসেলগুলো থাকে সেগুলো যদি উইক হয়ে পড়ে, তাহলেও কিন্তু আমাদের কথাতে একটা আড়ষ্ট আসতে পারে, কথাটা কিন্তু ঠিকঠাকভাবে পেশেন্ট বলতে পারবে না। বা অনেক সময় আমাদের যে ফেসিয়াল মাসেল, যে মুখটা একদিকে বেঁকে যাওয়ার কারণেও আমাদের কিন্তু কথা বলতে অসুবিধে হয়। তো যদি আপনার কথা বলতে অসুবিধে হচ্ছে, মুখে কথাগুলো জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, লেগে যাচ্ছে, তাহলে কিন্তু সেটা অবশ্যই স্ট্রোকের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে। তাহলে FAS, ফেস, আর্ম, স্পিচ, এবং লাস্ট যেটা টাইম হলো সব থেকে গুরুত্বপূর্ণ স্ট্রোকের জন্য। কারণ স্ট্রোক অনেকভাবে হতে পারে। আপনার মাথার মধ্যে হেমারেজ হয়ে স্ট্রোক হতে পারে, অর্থাৎ রক্তক্ষরণ হয়ে স্ট্রোক হতে পারে, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় হেমারেজিক স্ট্রোক বলি। বা রক্ত জমাট বেঁধে বা রক্তনালীগুলোতে ছোট ছোট ব্লাড ক্লট সেখানে জমা হয়ে গিয়ে সেটাও কিন্তু স্ট্রোক করতে পারে। তো রক্ত জমাট বাঁধার কারণে যে স্ট্রোকটা হয়, সেই স্ট্রোকটায় পেশেন্ট যদি বুঝতে পারে এবং খুব তাড়াতাড়ি একটা টার্সিয়ারি কেয়ার হসপিটাল বা যেখানে আলাদা করে স্ট্রোক টিম রয়েছে সেখানে যদি যেতে পারে, তাহলে কিন্তু সেই স্ট্রোকটাকে, সেই স্ট্রোকের জন্য যে প্যারালাইসিস হয় বা যে দুর্বলতাগুলো বা যে সমস্যাগুলো দেখা যায়, সেগুলো কিন্তু কমপ্লিটলি রিকভারি সম্ভব যদি পেশেন্ট 4.5 ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছতে পারে। তবে সব হাসপাতালে এই ফেসিলিটি থাকে না। সাধারণভাবে যে জেলা স্তরের যে হাসপাতালগুলো থাকে, ডিস্ট্রিক্ট লেভেল হসপিটাল, যেখানে মিনিমাম মেডিসিন বিভাগের আলাদা একটা ডিপার্টমেন্ট রয়েছে, বা যদি কোথাও স্ট্রোক সেন্টার থাকে বা নিউরোলজির যদি আলাদা করে কোনো ডিপার্টমেন্ট থাকে, সেই রকম ডিপার্টমেন্ট যেখানে রয়েছে, যেগুলোকে আমরা টার্সিয়ারি কেয়ার হসপিটাল বলি, এবং যেখানে সিটি স্ক্যান উপলব্ধ, সেই সমস্ত হাসপাতালে গেলে সেখানে যদি স্পেশালিস্ট ডাক্তারবাবু থাকেন, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা এই ক্লট লাইসিসের ওষুধ দিয়ে, যেখানে আমরা এই রক্তটাকে তরল করে দিতে পারি, যে ক্লটগুলো থাকে সেগুলোকে গলিয়ে দিতে পারি, সেই ওষুধ দিয়ে কিন্তু স্ট্রোককে রিভার্ট করা যায়। তাহলে বুঝতেই পারছেন যে একটা মানুষ যে তার ওই স্ট্রোক হওয়ার পর থেকে হয়তো সারাটা জীবন তাকে ডান দিকের ডান হাত ডান পা বা বাম হাত বাম পা, তার সাথে কথা বলার একটা সমস্যা, এটা নিয়ে যে সে বাকি 10 বছর বা 15 বছর জীবন তাকে অতিবাহিত করতে হচ্ছে, যদি আপনারা সচেতন থাকেন এবং খুব তাড়াতাড়ি সঠিক জায়গায় পৌঁছতে পারেন। সব জায়গায় গেলে কিন্তু হবে না, কারণ সব জায়গায় এই ফেসিলিটিগুলো থাকে না, এবং এর জন্য কিন্তু স্পেশালিস্ট ডাক্তারবাবুর প্রয়োজন হয়। তাই আপনার সঠিক জায়গায় যদি সঠিক সময় যেতে পারেন, যেটা আমি বললাম, অ্যাটলিস্ট 4.5 ঘন্টার মধ্যে যদি আপনি পৌঁছতে পারেন, তাহলে অনেক ক্ষেত্রেই এই থ্রম্বোটিক যে স্ট্রোকগুলো হয় সেগুলোকে কিন্তু আমরা রিভার্ট করতে পারি, অর্থাৎ আবার কিন্তু রোগীকে আমরা আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারি। সেক্ষেত্রে যদি প্যারালাইসিস রয়ে যায়, সেটা খুব মিনিমাল প্যারালাইসিস থাকে, বা অনেক ক্ষেত্রে পেশেন্ট সম্পূর্ণভাবে সুস্থ হওয়ারও একটা কিন্তু সম্ভাবনা থাকে। তাই মনে হলো এই ইনফরমেশনগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়াটা খুব জরুরি। তাই আপনারা সবাই
এটা ভালো করে জেনে রাখুন এবং এই অ্যাওয়ারনেসগুলো বাকি সবার মধ্যে স্প্রেড করুন, যাতে এরকম হলে তারা চিকিৎসা বিজ্ঞানের যে সুফল সেটাকে যেন নিতে পারে। কারণ আমাদের হাতে এখন প্রচুর জিনিস রয়েছে, প্রচুর ওষুধপত্র রয়েছে, ট্রেন্ড পার্সোনাল রয়েছে। কেন তাহলে আমরা 10 বছর বা 12 বছর এইভাবে প্যারালাইসিস নিয়ে বেঁচে থাকবো? আমাদের নিজেদের চিন্তা করার তো প্রয়োজন রয়েছে। নমস্কার। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনেক লাইক, শেয়ার আর কমেন্ট করুন এবং সবার মধ্যে ইনফরমেশনগুলো পৌঁছে দিন। সবাই সুস্থ থাকবেন। নমস্কার।